রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাপগতিবিদ্যাতে দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্রত্যাবর্তী আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী। তো আমরা প্রথমে প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। জিনিসটা আমি পুরোটা বুঝে দিচ্ছি, তোমরা নোট করে ফেলবে। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে, নাম থেকে বোঝা যাচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে। মানে এ বিন্দু থেকে যদি কোনো একটা প্রক্রিয়া শুরু করে বি বিন্দুতে আসে, এটাকে বলা হয় সম্মুখবর্তী প্রক্রিয়া, এটাকে হয় সম্মুখগামী প্রক্রিয়া। আবার বি বিন্দু থেকে যদি ওই এক প্রক্রিয়াটা আবার বি বিন্দু থেকে যদি আবার বিপরীতমুখী হয়ে আবার পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসলে এটাকে বলা হয় বিপরীতমুখী। এ থেকে বিতে আসলে এটাকে বলা হয় সম্মুখগামী, আর বি থেকে এতে আসলে সেটাকে বলা হয় বিপরীতমুখী। তাহলে একটা বস্তু যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে, আবার বি বিন্দু থেকে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, মানে বিপরীতমুখী হয়ে পূর্বের জায়গায় ফিরে আসে, এটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমি একটা উদাহরণে আসি। যেমন এক খণ্ড বরফকে যদি আমি তাপ দেই, তাহলে এটা কি হবে? পানিতে পরিণত হবে। মানে 0 ডিগ্রির বরফ যদি আমি তাপ প্রদান করি, তাহলে এটা কি হবে? পানিতে পরিণত হবে। আবার ওই পানি থেকে যদি ঠিক সমপরিমাণ তাপ আমি কি করে ফেলি, নিয়ে ফেলি, বা তাপ শোষণ করে, তাহলে তাপ যদি নিয়ে ফেলি, তাহলে এটাকে বলা হয়, এটা আবার কোথায় চলে আসবে? বরফে পরিণত হবে। মানে বরফকে তাপ দিলে পানিতে পরিণত হবে, আর পানি থেকে যদি আমি তাপ নিয়ে নেই, তাহলে এটা বরফে পরিণত হবে। তার মানে কি, সে আগের জায়গায় ফিরে আসলো, বরফ থেকে পানিতে গেছে, আবার পানি থেকে কোথায় চলে আসলো? বরফে ফিরে আসলো। তার মানে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখগামী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল কি হবে? সমান ও বিপরীত হবে। মানে আমি বরফ থেকে পানিতে নিতে যে পরিমাণ কাজ করছি, আবার পানি থেকে বরফে আনতেও ঠিক একই পরিমাণ কি করছি? কাজ করছি। কাজের পরিমাণটা সমান হবে, কিন্তু দিকটা হবে কি? বিপরীত। মানে প্রতি স্তরে কাজের তাপ ও কাজের ফলাফল কি হবে? সমান হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা এখানে আরেকটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, একটা স্প্রিংকে যদি আমি স্থিতিস্থাপক সীমার মধ্যে নিচের দিকে টেনে কি করে দেই, ছেড়ে দেই, তাহলে সেটা আবার আদি অবস্থানে কি হয়ে যাবে? ফিরে যাবে। এটাও একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। অথবা আরেকটা উদাহরণ দিয়ে যায়, একটা স্প্রিং বলকে আমি যদি উপর থেকে স্থিতিস্থাপক তলের উপর নিক্ষেপ করি বা উপর থেকে ছেড়ে দেই। স্থিতিস্থাপক তল কেন বলছি? কারণ স্থিতিস্থাপক তল হচ্ছে এই বলটা বা এই বস্তুটা, স্থিতিস্থাপক বলটা যদি এখানে এসে আবার ফিরে যেতে হবে, এখানে আটকে গেলে হবে না। সেজন্য স্থিতিস্থাপক মানে সংঘর্ষ হওয়ার পরে আবার উপরের দিকে চলে যেতে হবে। তাহলে একটা স্থিতিস্থাপক বলকে যদি আমি নিচের দিকে ছেড়ে দেই, তাহলে এটাই তলের সাথে আঘাত পেয়ে আবার কোথায় চলে যাবে? আগের জায়গায় ফিরে যাবে। এবং উপর থেকে নিচে আসার জন্য যে পরিমাণ কাজ করা হয়েছে, নিচ থেকে উপরে যাওয়ার জন্য ঠিক এই পরিমাণ কাজ হবে, কিন্তু দিকটা হবে কি? বিপরীত। এই জন্য এটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে কাজের ফলাফল কি হবে? তাপ ও কাজের ফলাফল কি হবে? সমান ও বিপরীতমুখী হবে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাস্তব জীবনে কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে কোনো কিছু নাই। তাহলে এটা কেন বললাম? আমি বরফকে পানিতে পরিণত করতে, সব বরফ কিন্তু কি হয় নাই? পানিতে পরিণত হয় নাই। কারণ কিছু না কিছু বরফ খেয়ে গেছে, এখানে অন্য উপায়ে বাষ্প আকারে খেয়ে গেছে, চলে গেছে। আবার সব পানিকে আমি বরফে রূপান্তর করতে পারবো না, এখান থেকে কিছু পানি অন্য উপায়ে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেজন্য সম্পূর্ণ 100% প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। আমি এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলাম, এটা টেনে ছেড়ে দিলে এটা আবার আদি অবস্থানে ফিরে আসবে ঠিকই, কিন্তু স্প্রিংটা কিছু না কিছু তারটা কি থাকবে? লম্বা থেকেই যাবে। মানে এটার প্রসারণ একটু থাকবে, ঠিক
100% আগের জায়গায় সে ফিরে আসতে পারবে না। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একেই বাস্তব জীবনে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু এই উদাহরণগুলো একটু কাছাকাছি বলে এই উদাহরণগুলোকে প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ হিসেবে ধরে নেওয়া হয়। তো আমরা এখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সেটার নাম থেকে বোঝা যাচ্ছে যেই প্রক্রিয়া কি হয় না, পুনরাবৃত্তি হয় না, মানে পুনরায় আগের অবস্থায় কি আসে না, ফিরে আসে না। যেমন আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো নিতে পারি। যেমন দুইটা গতিশীল গাড়ি যখন গতিতে থাকে বা গতিশক্তি নিয়ে পরস্পরের অভিমুখে কি হয়, চলমান থাকে, তো কোনো এক সময় যদি তাদের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষ হওয়ার পরে এই দুইটা গাড়ির গতিশক্তি কি হবে, তাপ শক্তিতে রূপান্তর হবে। এই তাপ শক্তি কিন্তু আর ফিরে পাওয়া যাবে না, দুইটা কিন্তু সরাসরি সংঘর্ষ হয়ে একটা আরেকটার সাথে লেগে কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানে ওই শক্তিটা আর খুঁজে পাওয়া যাবে না। যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়াতে আমরা শক্তিটা ফিরে পাইছিলাম, 100% না হলেও 100%-এর কাছাকাছি পাইছিলাম, কিন্তু এই ক্ষেত্রে যে গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে সেটা কখনো আর কি হবে না, ফিরে পাবো না। অথবা দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের ফলে যে তাপের উৎপন্ন হয় ওই তাপটা আর আগের জায়গায় ফিরে পাওয়া যায় না। যেমন আরও উদাহরণ আসে, যেমন ভূমিকম্প হয়। ভূমিকম্প হলে মানে যে দিক থেকে হওয়ার সাথে সাথে সব গাছপালা হোক, মানুষ হতে শুরু করে দালান কোঠা সব কি হয়ে যায়, বড় ধরনের ভূমিকম্প হলে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেটা আগের জায়গায় আর ফিরে আসবে না। ঠিক তদ্রূপভাবে বন্দুকের নল থেকে যখন গুলি বের হয়ে যায়, ওই বন্দুকের গুলি কিন্তু আর ফিরে আসবে না বন্দুকের মধ্যে, মানে যে প্রক্রিয়াগুলো আর আদি অবস্থায় কি আসবে না, ফিরে আসবে না, সেই প্রক্রিয়াটাই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ, সবগুলো অপ্রত্যাবর্তী। যে কোনো জিনিস একবার কে গেলে, সংগঠিত হয়ে গেলে ওই জিনিস কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না, সেজন্য সব কিছুই আসলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ারই কি উদাহরণ। যেমন আমরা সেজন্য বলা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত ও নির্দিষ্ট দিকেই সংগঠিত হয়। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যে যেটা আপনা আপনি সংগঠিত হয়, যেমন ভূমিকম্প কিন্তু আপনা আপনি সংগঠিত হয়, ঝড় তুফান এগুলো প্রকৃতিতে আপনা আপনি কি হয়, সংগঠিত হয়, এগুলো মানুষ সৃষ্ট না। সেজন্য অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে বা একটি নির্দিষ্ট দিকেই কি হয়, গমন করে। সেজন্য তাহলে বোঝা যাচ্ছে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না, সেটা হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। উদাহরণ হিসেবে তোমরা এগুলো দেখতে। আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করব। তো এগুলো আমি বলছি, জাস্ট আর একটু স্মরণ করে দেই। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, সম্মুখগামী ও পশ্চাৎগামী প্রতিটা ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল কী হবে, সমান ও বিপরীতমুখী হবে, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর এখানে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে কী হতে পারে না, প্রত্যাবর্তন করতে পারে না, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, আর এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া কেন, এটা খুব আস্তে আস্তে সংগঠিত হয়। বরফকে পানিতে নিতে হলে একটু সময়ের প্রয়োজন হয়, আর পানিকে বরফে নিতেও একটু সময়ের প্রয়োজন হয়। আর দ্রুত প্রক্রিয়া কিন্তু অনায়াসে এক নিমেষে অনেক কিছু দুলিশ্বাত করে দিতে পারে। বন্দুকের নল থেকে গুলি বের হতে কিন্তু সময়ের প্রয়োজন, অনেক দ্রুত এটা ছুটে চলে। তারপর ভূমিকম্প বলো, ঝড় তুফান বলো, এগুলো খুব দ্রুত প্রক্রিয়া। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে এই প্রক্রিয়াটা প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আবার এই প্রক্রিয়াটা প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। এখানে তোমাদের বইতে একটা কার্যনির্বাহক বস্তু বলছে, কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় কি আসে, ফিরে আসে বলছে। তো কার্যনির্বাহক কথাটার অর্থ হচ্ছে যেই জিনিসটা দিয়ে আমি পরীক্ষাটা করব। যেমন আমি যদি পানি দিয়েও পরীক্ষাটা করতে পারি, তাহলে কার্যনির্বাহক বস্তু হচ্ছে পানি। বরফ দিয়ে করলে বরফ, স্প্রিং দিয়ে করলে স্প্রিং, স্থিতিস্থাপক বল দিয়ে করলে স্থিতিস্থাপক বল হচ্ছে কার্যনির্বাহক বস্তু। কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, আর কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। এটার ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে, তো এই প্রক্রিয়াটা হচ্ছে যে তোমার অপচয় কম হয় এই প্রক্রিয়াতে, আর এই প্রক্রিয়াতে অপচয় বেশি হয়, মানে শক্তিটা অপচয় হয় বেশি, আর এখানে শক্তিটা অপচয় হয় খুব নগণ্য, খুব অল্প পরিমাণ। এরপরে হচ্ছে যে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, এটা কিন্তু আপনা আপনি ঘটে না, আর এটা কিন্তু আপনা আপনি ঘটে। ভূমিকম্প, ঝড় তুফান, বন্দুকের গুলি, নল থেকে গুলি যে বের হয়, এগুলো কিন্তু আপনা আপনি হয়।
এর জন্য এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং একটি নির্দিষ্ট দিক অভিমুখী, নির্দিষ্ট বা একমুখী। এটা কিন্তু একমুখী, আর এটা কিন্তু উভয়মুখী, সেটা একটু মনে রাখবেন। আর এটা হচ্ছে যে এই প্রক্রিয়া কিন্তু বাস্তবে পাওয়া সম্ভব না, আর এই প্রক্রিয়াটা কিন্তু বাস্তবে পাওয়া সম্ভব। এই জিনিসগুলো তোমরা ভালো করে নোট করে ফেলবে। এখন আমরা নেক্সট টপিক্সে যাচ্ছি। তো আরেকটা প্রশ্ন, সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন অপ্রত্যাবর্তী কেন? তো এটার আনসার কী হবে? যে প্রক্রিয়া পুনরাবৃত্তি হয় না বা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে হয় সেটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে যে সকল পরিবর্তন আপনা আপনি ঘটে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন। তো পৃথিবীতে সব কিছু, অনেক কিছুই কিন্তু স্বতঃস্ফূর্ত পরিবর্তন হয়। যেমন আমরা আরেকটা অন্যরকম উদাহরণ দিতে পারি। আমরা এটা যদি উত্তপ্ত বস্তু হয়, এটা যদি উত্তপ্ত বস্তু হয়, এটা যদি শীতল বস্তু হয়, তাহলে তাপ সবসময় উত্তপ্ত বস্তু থেকে কোথায় যায়? শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়। কখনোই শীতল বস্তু থেকে তাপ কি হয় না? উষ্ণ বস্তুর দিকে প্রবাহিত হয় না। তাহলে এটার দিকটা কি? একমুখী। এবং এটা উত্তপ্ত বস্তু থেকে যে তাপ যে যাবে, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়, এটা আপনা আপনি হয়। ঝড় তুফান বলো, তারপরে তোমার ভূমিকম্প বলো, এগুলো কিন্তু আপনা আপনি হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়। এই জন্য সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াগুলো কখনোই আর কি হয় না? বিপরীতমুখী হয়ে আগের অবস্থায় ফিরে আসে না। যেমন উত্তপ্ত বস্তু থেকে তাপটা যে শীতল বস্তুতে যাবে, সেটা কিন্তু আর শীতল বস্তু থেকে উত্তপ্ত বস্তুতে ফিরে আসবে না। এই জন্য সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন মানে যেগুলো আপনা আপনি ঘটবে, যে ঘটনাগুলো আপনা আপনি ঘটবে, সেগুলো কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সেটা কখনো আগের জায়গায় ফিরে আসে না। এভাবেই এই প্রশ্নটা তোমরা নোট করে নেবে। এখন তাপীয় ইঞ্জিন নিয়ে কাজ করব। তাপীয় ইঞ্জিন কাকে বলে? যে যন্ত্র তাপ শক্তিকে কাজ শক্তিতে রূপান্তর করে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, সেটার নামই হচ্ছে কি? তাপীয় ইঞ্জিন। তো তাপীয় ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা একটু দেখব। মনে করলাম এটা একটা ইঞ্জিন। ইঞ্জিন কি বুঝতে? প্রত্যেকটা যন্ত্রের মধ্যে কি আছে? যেমন মোটর পাম্পও একটা ইঞ্জিন থাকে, গাড়িতেও ইঞ্জিন থাকে, যে কোনো ধরনের ইঞ্জিন কিভাবে কাজ করবে সেটা আমরা দেখব। তাপীয় ইঞ্জিন। তো তাপীয় ইঞ্জিন কি করবে? তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে। তাপ উৎস মানে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে আমরা যে তেল দেই বা গ্যাস দেই, এগুলো হচ্ছে তাপ উৎস। তাপ উৎস থেকে সেই তাপ গ্রহণ করবে, কিছু তাপ সে কাজে পরিণত করবে, বাকি অংশ সে তাপ গ্রাহকে বর্জন করবে বা পরিবেশে কি করবে? বর্জন করবে। আমরা গত ক্লাসে পড়ছিলাম একটা ইঞ্জিন কখনোই সম্পূর্ণ তাপ শক্তিকে কি করতে পারে না? কাজ শক্তিতে রূপান্তর করতে পারে না। কিছু না কিছু সে তাপ গ্রাহকে বা পরিবেশে কি করবে? বর্জন করবে। তো সে কি পরিমাণ? তাহলে আমরা এখানে তাহলে পরিবেশে বর্জন করার পর সে আবার তাপ শোষণ করবে, তাপ উৎস থেকে তাপ নিবে, কিছু কাজ করবে, আবার কিছু তাপ গ্রাহকে বর্জন করবে, আবার সে কি করবে? তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, কিছু কাজ করবে, আর কিছু তাপ গ্রাহকে বর্জন করে। এভাবে একটা ইঞ্জিন কন্টিনিউয়াস কি করতে থাকে? কাজ করতে থাকে, অনবরত কাজ করতেই থাকে। তো এখন আমরা দেখব তাপ উৎসের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করব? T1 দ্বারা প্রকাশ করব। এটা কিন্তু মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে। তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1 আর তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। আবার এটাকে তাপ গ্রাহকের আরেকটা নাম হচ্ছে সিঙ্কের তাপমাত্রা। সিঙ্কের তাপমাত্রা হচ্ছে T2। তাহলে তাপ উৎস থেকে সে Q1 পরিমাণ কি করলো? তাপ গ্রহণ করলো। তাহলে Q1 এর কি পরিচয়? তাপ উৎসের তাপ। তাহলে তাপ উৎস থেকে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো ওই ইঞ্জিনটা, আবার সেই তাপ গ্রাহকে Q2 পরিমাণ কি করে দিল? বর্জন করলো। তাহলে সে কতটুকু কাজ করছে? কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি, তাহলে সে গ্রহণ করছে কতটুকু? Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে পরিবেশে ছাড়ছে বা তাপ গ্রাহকে বা সিঙ্কে তাপ বর্জন করছে কতটুকু? Q2 কাজে রূপান্তর করছে। তাহলে আমি জিনিসটা আবার বলি, এখানে Q1 হচ্ছে তাপ উৎসের তাপ, আর এটা হচ্ছে বর্জিত তাপ বা তাপ গ্রাহকের তাপ। এটা কেন আমরা Q1 থেকে Q2 বিয়োগ দিলাম? কারণ একটা কথা মনে রাখবে, তাপ উৎসের তাপমাত্রা T1টা সবসময় বেশি হবে কার চেয়ে? তাপ গ্রাহকের তাপমাত্রার চেয়ে। যেটা গ্রহণ করবে সেটার তাপ Q1 যেমন বেশি হবে, ওটার T1ও তত বেশি হবে। Q2 এবং T2 এই দুইটা কম হবে সবসময় T1 এবং Q1 এর চেয়ে। মানে তাপ উৎসের তাপমাত্রা আর তাপটা বেশি হবে সবসময় কার চেয়ে? তাপ গ্রাহকের তাপ এবং তাপমাত্রা থেকে। তাহলে Q1 পরিমাণ সে শোষণ করলো, পরিবেশে ছেড়ে দিছে কতটুকু?
কিউ টু, তো বাকিটা সে কী করছে, কাজ করছে, সেজন্য কিউ ওয়ান মাইনাস কি কিউ টু। তাহলে আমি জিনিসগুলো একটু লিখে দেই তোমাদের। তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে কেনে, কারণ এগুলো কনফিউশন হয়। তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, আর তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা T2। তাপ উৎসের তাপ, তাপ উৎসের তাপ বা গৃহীত তাপও বলা হয় এটাকে, মানে কি পরিমাণ সেই গ্রহণ করছে, গৃহীত তাপ। গৃহীত তাপ, গৃহীত তাপ হচ্ছে Q1। আবার তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা বা বর্জিত তাপও বলা হয় এটাকে, বর্জিত তাপ Q2। তাপ গ্রাহকের তাপমাত্রা বা বর্জিত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করব, Q2। তাহলে এই জিনিসটা যেটা আমি বললাম মুখের মধ্যে, মুখে বা চিত্রে বর্ণনা দিলাম, সেভাবে তোমরা বইয়ের হেল্প নিয়ে নোট করে ফেলবে। আমি জাস্ট ম্যাথমেটিক্স জিনিসটা দেখাচ্ছি এখানে। তাহলে তাপ ইঞ্জিন কর্তৃক, ইঞ্জিন কর্তৃক, ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত, কাজে রূপান্তরিত তাপ শক্তি, তাপ শক্তি মানে কতটুক কাজে পরিণত করছে, সেটা হচ্ছে Q1 মাইনাস কি Q2। ডাব্লিউ সমান কি, এটা হচ্ছে কাজ শক্তি, Q1 মাইনাস কি Q2। Q1 হচ্ছে যে তাপ উৎসের তাপ, আর Q2 হচ্ছে তাপ গ্রাহকের তাপ। এই জিনিসটা তোমরা বই থেকে ভালো করে নোট করে নেবে, এবং এই প্রশ্নটা, এই সূত্রটা আমাদের পরবর্তীতে কিন্তু কি আসবে, কাজে আসবে, এবং অঙ্ক করার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।